আপনাদের সাথে আছি আমি কাজী আজিজুল ইসলাম। অর্থনীতি, শিল্প বাণিজ্যের নানা খাত উপখাত নিয়ে বিস্তারিত আলোচনার এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলবো তথ্য প্রযুক্তি খাত নিয়ে। বিশ্ববাজার এবং বাংলাদেশের প্রেক্ষাপটে তথ্য প্রযুক্তি খাত কোথায় আছে তার বিস্তারিত জানিয়ে আমরা আজকের আলোচনায়। দর্শক, বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাত, বিশ্ববাজার এবং আমরা কোথায় আছি এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে এসেছেন টেকনোভিস্তা ও বোর্ডিং বিস্তার পরিচালক এবং বেসিসের পরিচালক জনাব নাভিদুল হক। জনাব নাভিদুল হক, আপনাকে স্বাগত আমাদের অর্থ সংলাপে। থ্যাংক ইউ। আমরা যদি বলি যে বিশ্ববাজার তথ্য প্রযুক্তি খাতের বিশ্ববাজারে আমাদের অবস্থানটা এখন কোথায়? আসলে আমরা অ্যাজ এ নেশন একটা আউটসোর্সিং ডেস্টিনেশন হিসাবে আমরা কিন্তু খুব ফাস্ট এগিয়ে যাচ্ছি। আমরা রিসেন্টলি $100 মিলিয়ন ক্রস করেছি। ইন আ ব্রড অ্যাসপেক্ট $100 মিলিয়ন কিন্তু তেমন কোনো বিষয় না। আপনি যদি কোনো গার্মেন্টস কোম্পানিকে দেখেন বাংলাদেশে, তারা একটা সিঙ্গেল কোম্পানি কিন্তু $100 মিলিয়ন যারা এক্সপোর্ট করে। কিন্তু আইটির জন্য এটা একটা বড় একটা মাইলস্টোন, এবং এটা কিন্তু অফিশিয়াল ফিগার। এখানে কিন্তু একটা বেশ বড় আনঅফিশিয়াল ফিগারও আছে যেটা ফ্রিল্যান্সাররা এক্সপোর্ট করছে। আপনি জানেন যে বাংলাদেশ ইজ গোয়িং থ্রু ফ্রিল্যান্স এভলিউশন, রেভলিউশন, যে অনেক স্টুডেন্টস তারা are evolving into businessmen and becoming freelancers, যারা ছোট ছোট এবং অনেক সময় মিড সাইজ কাজ করছে বিদেশের জন্য, বিদেশের ক্লায়েন্টদের জন্য। সেটা হতে পারে গ্রাফিক্স ডিজাইনিংয়ে, সেটা হতে পারে ওয়েব ডিজাইনিং, অথবা ছোট ছোট ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করছে। সো সেখানে একটা আনঅফিশিয়াল ফিগারও আছে যে টাকাটা অথবা বাংলাদেশ ব্যাংকের চ্যানেলের থ্রুতে আসছে না, অন্যান্য চ্যানেলের থ্রুতে আসছে, ফরেন ক্রেডিট কার্ডের থ্রুতে আসছে। আউটসোর্সিং $100 মিলিয়ন যে ফিগারটা আমরা বলছি, এটা আসলে একটা অফিশিয়াল ডিক্লারেশন দিতে হয় যখনই কোনো ক্লায়েন্ট আমাদেরকে পেমেন্ট পাঠায়। বাংলাদেশ ব্যাংকের একটা স্পেসিফিক ফর্ম আমাদেরকে ফিল আপ করতে হয়, ব্যাংকে জমা দিতে হয়, এবং সেটার মাধ্যমে কিন্তু বাংলাদেশ ব্যাংক ট্র্যাক করে যে এক্স্যাক্টলি আইটি আউটসোর্সিং এর জন্য কত টাকা আসছে। সো যেটা বলছিলাম যে অফিশিয়াল ফিগারটা যেটা বাংলাদেশ ব্যাংক ট্র্যাক করে, ব্যাংকে পেমেন্ট আসলে দের ইজ এ প্রসেস। কিন্তু তাছাড়াও আনঅফিশিয়ালি অনেক কাজ হয়। যেভাবে ধরেন আমি একজন ফ্রিল্যান্সার, আমি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ক্লায়েন্টদের জন্য গ্রাফিক্স ডিজাইনিং অথবা ওয়েব ডিজাইনিং এর কাজ করি। আমার বিদেশে অথবা কোনো আত্মীয় আছে, আমি পেমেন্টটা আমার ক্লায়েন্টকে বলি তার অ্যাকাউন্টে দিয়ে দিতে, পরে আমি তার সাথে এটা বুঝে নিই। এটা কিন্তু একটা আনঅফিশিয়াল ওয়ে অফ পেমেন্টস। আমরা মনে করি যে এরকম আনঅফিশিয়াল ভাবেও অনেক টাকা আসছে, কিন্তু এক্সপোর্ট রেজিস্টারসে হয়তো রেজিস্টার হচ্ছে না। জি, সো এক্সপোর্ট রেজিস্টার্ড অলরেডি $100 মিলিয়ন। আচ্ছা, কিন্তু এরকম রেজিস্টার্ড না এরকম অনেক পেমেন্টও বাংলাদেশে আসছে, ফরেন আর্নিংটা বাংলাদেশে আসছে। আপনাদের অর্গানাইজেশন তো কিছুদিন আগে একটা গোল সেট করলেন যে $1 বিলিয়ন এক্সপোর্টে যাবে উইদিন নেক্সট 5 ইয়ার্স। এটার জন্য ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে কি? আসলে ইট ইজ নট আ ম্যাটার অফ অনলি ইনফ্রাস্ট্রাকচার। আমি মনে করি আইটি ওয়ার্কস কাইন্ড অফ অ্যাজ এ ইকোসিস্টেম। যে আমাদের শুধু আমরা ইনফ্রাস্ট্রাকচার কথা বলি, ইলেকট্রিসিটি অথবা ইন্টারনেট, এই সমস্যাগুলো বাংলাদেশে থাকবে। এটা government is trying their best. আপনি যদি দেখেন যে রিসেন্টলি ইন্টারনেটের প্রাইস কমানো হয়েছে, every year or 2 years ইন্টারনেটের প্রাইস ড্রাস্টিক্যালি কমানো হচ্ছে। Even a few years ago ইন্টারনেটের bandwidth price was very very high, কিন্তু এখন it is very affordable. যে কেউ বাসায় 1 MB 2 MB ইন্টারনেট কানেকশন নিয়ে, এবং আপনি জানেন যে আউটসোর্সিং এর জন্য ইন্টারনেট স্পিড অ্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এখন 3Gর মাধ্যমেও কিন্তু মানুষ অনেক হাই স্পিড ইন্টারনেটে অ্যাক্সেস পাবে, এবং সারা বাংলাদেশে 3G ছড়িয়ে যাচ্ছে। সো এই জিনিসটা, ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার ইজ ইম্প্রুভিং শিওরলি। ইলেকট্রিসিটি, ইট ইজ নট আইটি ইন্ডাস্ট্রির প্রবলেম, এটা কিন্তু আমাদের অন্যান্য আইটি ইন্ডাস্ট্রি বরঞ্চ কম এফেক্টেড বাই ইট। ইলেকট্রিসিটির প্রবলেম কিন্তু আমাদের যেগুলো ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম অফ হোল ইকোনমি, ইভেন দ্য এগ্রিকালচার। এক্স্যাক্টলি। সো এটা আমাদেরকে যে টেনে ধরছে আইটি ডেভেলপমেন্ট, আমি মনে করি ইলেকট্রিসিটি এত বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আপনি ইউ আর ভেরি মাচ পজিটিভ, একটু আনইউজুয়াল মনে হচ্ছে। আমার আসলে ইনফ্রাস্ট্রাকচার যেখানে মেইন প্রবলেম সেটা হচ্ছে যে রেন্ট অফ অফিস স্পেস, অ্যাভেলেবিলিটি অফ নাইস অফিস স্পেস, অথবা আইটি পার্ক যেগুলো গড়ে ওঠেনি এখন, সেই জায়গাগুলোতে ইনফ্রাস্ট্রাকচারাল ইমপ্রুভমেন্ট দরকার। আপনি যদি দেখেন যে কালিয়াকৈরে যে হাইটেক পার্ক, অনেক দিন ধরে এটা স্টল ছিল। এখন আমাদের নতুন মিনিস্টার এসেছেন, হু ইজ এ ভেরি ইয়াং আইটি ফ্রেন্ডলি জেন্টলম্যান। উনি কিন্তু আবার নতুন করে এখানে এফোর্ট দিচ্ছেন, চেষ্টা করছেন এটাকে ডেভেলপ করার করছে। বাট ইট ইজ নট এনাফ। 2টা বিল্ডিং কিন্তু আইটি ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করার জন্য এনাফ না।
ইনফ্রাস্ট্রাকচার মানে বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার অর আইটি পার্ক টাইপের ইনফ্রাস্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইকোসিস্টেমের জন্য। এটিকে এখন যেগুলো আছে মানে না হওয়া অবস্থায় সেগুলোকে দ্রুত করা উচিত এবং আরো নতুন স্পেস নিয়ে আসা উচিত। অ্যাবসলিউটলি, নতুন স্পেস নিয়ে আসতে হবে সারা দেশে। আপনি যদি আজকে ইন্ডিয়ার দিকে তাকান, তাদের আইটি পার্কগুলো যেখানে, সেখানে কিন্তু মাল্টিপল কোম্পানিজ, ইন্টারন্যাশনাল কোম্পানিরা আসছে, তারা ইনভেস্ট করছে এবং ফ্যাসিলিটিস আর ওয়ার্ল্ড ক্লাস। আমি রিসেন্টলি দিল্লিতে গেছিলাম তাদের, এবং ব্যাঙ্গালোরেও গেছি গত কয়েক সপ্তাহ আগে, এবং তাদের কিছু আইটি পার্ক ইজ ভেরি ভেরি ইমপ্রেসিভ, রিয়েলি বিয়ন্ড ওয়ার্ল্ড ক্লাস। তাদের যেসব বিল্ডিং আছে, সেখানে যেসব পার্ক আছে রিক্রিয়েশনের জন্য, পার্কিং ফ্যাসিলিটিস, ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস, এগুলো সব কিছু মিলেই কিন্তু ইজ অ্যান আইটি পার্ক। ওটা কি গভর্নমেন্টই করেছে নাকি প্রাইভেট সেক্টর কন্ট্রিবিউশন আছে? এখানে গভর্নমেন্টের আসলে আমার মনে হয় ইয়ার মার্কিং করে দিয়েছে ল্যান্ড, অথবা প্রাইভেট সেক্টরকে ল্যান্ড দিয়েছে তারা at an affordable price so that private sector can keep the prices affordable. ওখানে কিন্তু রেন্ট ফ্যাসিলিটি তুলনায় যে রেন্ট তারা পে করছে আমি মনে করি ইজ অ্যাফোর্ডেবল। বাংলাদেশে সেই ফ্যাসিলিটিতে যে রেন্ট হবে, ইট উইল নট বি অ্যাফোর্ডেবল বাই মেনি আইটি কোম্পানিজ। সো এই ইকোসিস্টেমের ইনফ্রাস্ট্রাকচার পার্টটা এটা, যে আইটি পার্কগুলোকে সেট আপ করা, এবং আজকে যদি কালিয়াকৈরে একটা আইটি পার্ক হয়, অনেকে হয়তো ঢাকা থেকে যাবে, কিন্তু কিভাবে যাবে? সে যদি যাওয়ার সময় একটা আইটি প্রফেশনাল, সে তার দিনে 2 ঘন্টা 3 ঘন্টা ট্রাফিক জ্যামে নষ্ট করে ফেলে, হি উইল নট বি অ্যাজ মোটিভেটেড ইনটু হিজ ওয়ার্ক। কিন্তু সেখানে যদি আমাদের একটা হাই স্পিড ট্রেন থাকে অথবা ডেডিকেটেড বাস লেন থাকে, যে তাড়াতাড়ি গাজীপুরে যাওয়া যায় আইটি পার্কে, সেই জিনিসগুলো চিন্তা করতে হবে। গ্রোথের জন্য ইউ নিড নাইস অফিস স্পেস। আইটিতে কিন্তু মানুষকে, আইটিতে এখানে কোনো মেশিনারি নাই, এখানে কিন্তু আপনার ব্রেন ইজ ইউর মেশিন, এবং ব্রেনকে যদি ইফ ইউ ওয়ান্টেড টু বি শার্প, ইফ ইউ ওয়ান্টেড টু বি মোটিভেটেড, তাহলে কিন্তু আপনাকে সেই একটা নাইস ওয়ার্কিং স্পেস দিতে হবে, যেখানে আমার একটা অফিসে রিক্রিয়েশনাল স্পেস থাকবে, আমার একটা সুন্দর ডেস্ক থাকবে, আমার একটা ভালো একটা ভিউ থাকবে, এবং আমি অফিসে আসার সময় যেন আমি কমফোর্টেবলি আসতে পারি, যেতে পারি। এটাই কিন্তু ব্রেনকে কমফোর্ট দিবে, এবং আপনি ডেডিকেটেড ভাবে কাজ করতে পারবেন। দ্যাট সর্ট অফ ওয়ার্ক ইজ ভেরি এসেনশিয়াল। ইট ইজ ভেরি এসেনশিয়াল। আইটি কাইন্ড অফ ওয়ার্কে your environment is very essential. যে কোনো কাজের জন্য environment very essential, but আইটির জন্য আপনার যারা আইটিতে যারা ক্রিয়েটিভ কাজ করে অথবা প্রোগ্রামাররা যারা কাজ করে, it is a very creative line of work. You have to put a lot of brain effort এটার ভিতরে। আমরা এই প্রসঙ্গে আছি, ইউ আর ইয়াং এন্টারপ্রেনার, ইয়াং ম্যানেজার, ইয়াং যারা স্কিলস আমাদের আইটি সেক্টর, সাপ্লাই অফ ইয়াং স্কিলস, তাদের অবস্থাটা কেমন? আসলে it is getting better, বাট আমি মনে করি যে এখনো আমাদের ইউনিভার্সিটি থেকে যারা বের হচ্ছে, তারা নট ইন্ডাস্ট্রি রেডি। তারা হয়তো এডুকেশনটা নিয়ে বেরোচ্ছে, কিন্তু ইন্ডাস্ট্রি এক্স্যাক্টলি কিভাবে চায় তাদের আউটপুটটা, সেটা তারা রেডি না। এর জন্য আমরা কিন্তু বেসিস থেকেও ইউনিভার্সিটির সাথে আমরা বিভিন্ন কাজ করি, তাদের কারিকুলামগুলোকে আমরা সাজেস্ট করি যে কী ধরনের এডুকেশন তাদের কারিকুলাম তাদের ফলো করা উচিত। তাছাড়াও আমরা যেটা করেছি, আমরা একটা আমাদের একটা অর্গানাইজেশন আছে উইদিন বেসিস, একটা সাবসিডিয়ারি অর্গানাইজেশন বেসিস, BITM নামে, বেসিস ইনস্টিটিউট অফ টেকনোলজি ম্যানেজমেন্ট। এখানে আসলে উই অফার সাম কোর্সেস, যে যারা ইউনিভার্সিটি থেকে ফ্রেশ আসছে তারাও কোর্স করতে পারে, অথবা অলরেডি যারা জব মার্কেটে আছে তারা এসে কোর্স করতে পারে, টু মেক দেমসেলস মোর রেডি অন নিউ টেকনোলজিস, এবং যে টেকনোলজিগুলো ইন্ডাস্ট্রিরা চাচ্ছে। এটা একটা দিক। আপনারা কি তাহলে কি সরাসরি এডুকেশন ইনস্টিটিউটের সাথে কন্ট্যাক্ট করেন বা থ্রু মিনিস্ট্রি? না, এটা এখানে কয়েকভাবে হয়। যেমন মিনিস্ট্রি আমাদের সাথে কন্ট্যাক্ট করে, ওয়ার্ল্ড ব্যাংক আমাদের সাথে কন্ট্যাক্ট করে, তারা যদি কোনো প্রোগ্রাম ফান্ড করে। আইটিতে অনেক দিন ধরে একটা ডিউটি ফ্রি ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, এটা বা আরও কিছু ব্যাপারের জন্য যে খুবই আইটি ফ্রেন্ডলি গভর্নমেন্টগুলো কাজ করছে। আসলে পলিসি ফ্লস কোথায় আছে এখনো, হয়তো সচেতন কিংবা অচেতন? আমি মনে করি যে অফকোর্স আইটিতে ডিউটি ফ্রি সুবিধা আছে কম্পিউটার ইম্পোর্টের জন্য, যেমন আছে হার্ডওয়্যার সাইডে, সফটওয়্যার সাইডেও আমরা ট্যাক্স সুবিধা পাচ্ছি গভর্নমেন্ট থেকে, উইচ ইজ এ ভেরি গুড পলিসি। আমি মনে করি লোকাল মার্কেটকে ডেভেলপ করার জন্য গভর্নমেন্টের কিছু আরও সুবিধা দেওয়া উচিত। যেমন লোকালি আমরা সফটওয়্যার সেল করতে গেলে দের ইজ এ ভ্যাট অ্যামাউন্ট, এবং আপনি যদি দেখেন ই কমার্স, কমার্স ইজ বাংলাদেশে এখন বুমিং। এটা কিন্তু লোকাল মার্কেট সেন্ট্রিক, ই কমার্স এবং কমার্সটা, এবং মানুষ এখন চায় মোবাইলে বসে, কম্পিউটারে বসে সবকিছু অর্ডার করতে, তার বাসায় ডেলিভারি হবে। এই সুবিধাটা মানুষ চাচ্ছে, পিপল আর গেটিং মোর অ্যাওয়্যার, কিন্তু এখনও কিন্তু ভ্যাট দিতে হচ্ছে এই সেলসগুলোর উপরেও। সো এখানে যদি গভর্নমেন্ট ভ্যাটটা প্রত্যাহার করে আগামী 5 বছর অথবা 10 বছর পিরিয়ডের
জন্য, তখন মানুষ উইল হ্যাভ আ সেভিংস, যে একই প্রোডাক্টটা সে অনলাইন কিনলে সে একটা 10% অথবা 15% সেভিং পাবে, ভ্যাট যদি আমরা অনলাইন যদি গভর্নমেন্ট চার্জ না করে। এটার জন্য বেশ বেসিস থেকে গভর্নমেন্টের কাছে লবি করা হচ্ছে, পুশ করা হচ্ছে এই ফ্যাসিলিটিটার জন্য। আমি মনে করি যে ইট উইল বি ভেরি গুড ফর ই-কমার্স ইন্ডাস্ট্রির জন্য। লোকাল মার্কেটের কথা যখন আসলেন, যে পাইরেসি একটা বড় প্রবলেম, এখানে অনেকেই কাজ করতে পারছে না ফর পাইরেসি। লোকাল মার্কেট কাজ করছে কিন্তু এটা আসলে বিনা পয়সায় ছড়িয়ে যাচ্ছে। এটা আসলে আমাদের অ্যাজ হিউম্যান বিংস আমাদের ইন্টিগ্রিটির ইস্যু। আমি মনে করি যে এরকম অনেক আমরা শুনেছি এবং আমরা জানি যে অনেক সফটওয়্যার ডেভেলপার হয়তো বা আপনার কোম্পানিতে কাজ করছে একটা সফটওয়্যার নিয়ে, সে এটা চুরি করে অন্য একটা কোম্পানিকে দিয়ে দিচ্ছে অথবা পাইরেটেড ভাবে মার্কেটে ছেড়ে দিচ্ছে। এই ধরনের অনেক কেস থাকে। আসলে এটা হিউম্যান ইন্টিগ্রিটির ব্যাপার। এই জিনিসগুলা আমি মনে করি এডুকেশনাল সিস্টেম থেকে আসতে হবে। আজকে যদি এডুকেশন সিস্টেমে আমি শুধু তাকে কম্পিউটার প্রোগ্রামিং শিখাই, সেটা কিন্তু ইজ নট এনাফ। There has to be education regarding integrity, regarding office etiquette, regarding communication etiquette. এই জিনিসগুলো আমি মনে করি এখনো ল্যাক আছে আমাদের যেসব স্টুডেন্ট ইউনিভার্সিটি থেকে আসছে। দে হ্যাভ ল্যাকিং ইন টার্মস অফ কিভাবে করে কমিউনিকেট করতে হবে ক্লায়েন্টের সাথে, কিভাবে করে ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করতে হবে, কিভাবে করে ডকুমেন্টেশন করতে হবে, কিভাবে করে একটা ভালো একটা ডকুমেন্ট লিখতে হবে, অথবা এই যে ইন্টিগ্রিটি ইস্যুগুলো, আমি কোম্পানির কোনো ক্ষতি করব না জেনে, এই জিনিসগুলো কিন্তু এডুকেশন সিস্টেম থেকে একদম প্রথম থেকে এগুলা বিল্ট ইন করতে হবে। আমি শুধু প্রোগ্রামিং শিখলাম অথবা আমি শুধু ওয়েব ডেভেলপমেন্ট শিখলাম, ইট ইজ অলসো ফিলোসফি। Absolutely, not only philosophy and as a wholesome human being হিসাবে কিন্তু আমাদের এডুকেশনাল সিস্টেম থেকে গ্রো করে আসতে হবে জিনিসগুলা। সো এটা আমি মনে করি দিস ইজ অ্যান এরিয়া দ্য গভর্নমেন্ট প্রোটেকশন বাই লজ, যে আইপি আর ইস্যুস যেগুলো, এগুলো প্রোটেকশন বাই লজ, সেই অবস্থাটা আমার মনে হয় যে বাংলাদেশ শুড ডু আ রিভিউ অফ ইটস আইপি লজ। এর আগে আমি এক্স্যাক্টলি শিওর না, বাট কিছু রিভিউ হয়েছে, বাট আরো রিভিউ হওয়া উচিত এটা। এবং আমাদের পিয়ার্সরা কি করছে ইন্ডিয়াতে অথবা আশেপাশের দেশে, ইভেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি হচ্ছে ইন টার্মস অফ ever changing IP laws. আসলে technology related laws are changing every day because it is such a fast moving area. So সেই ধরনের রিভিউ এবং চেঞ্জেস আমাদেরও থাকা উচিত। আচ্ছা, দুটো বিষয় আপনি খুব ভালো বললেন, যে আইপি লজ একটা যে রিভিউটা প্রয়োজন। আরেকটা বিষয় যে ইন্টিগ্রিটি ব্যাপারটা, এটা এখন পুরো ইন্ডাস্ট্রি বা গভর্নমেন্ট সবারই এই ব্যাপারটা দেখা উচিত। আপনি কি মনে করেন যে এগুলোর দুটো অ্যাড্রেস হলে একটা মেজর পোস্ট হবে ইন্ডাস্ট্রি? It will of course help the industry. এগুলো আমি যেটা বললাম যে আইটি ইকোসিস্টেম, প্রত্যেকটা জিনিস কিন্তু ইকোসিস্টেমের একটা পার্ট। ইকোসিস্টেমে আপনার ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে, ইকোসিস্টেমে আপনার ল থাকতে হবে, আইপি লজ অ্যান্ড আইপি ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফ্রেন্ডলি লজ, আইটি ফ্রেন্ডলি লজ থাকতে হবে। ইকোসিস্টেমে আপনার এডুকেশন সিস্টেমের ইমপ্রুভমেন্ট থাকতে হবে এবং বেটার স্টুডেন্টস আউটপুট থাকতে হবে এডুকেশন সিস্টেম থেকে। ইকোসিস্টেমে আপনার ইনভেস্টার্স থাকতে হবে, মেন্টরস থাকতে হবে, অনেক কিছু ইকোসিস্টেমের একটা পার্ট। ইকোসিস্টেমে নট অনলি যে আমি শুধু এক্সপোর্ট করলাম সেটা না, আমার লোকাল মার্কেটেরও ডেভেলপমেন্ট থাকতে হবে, কারণ এক্সপোর্টের সাথে কিন্তু লোকাল মার্কেট ডিরেক্টলি হ্যান্ড টু হ্যান্ড আগাবে। শুধু আমি বাংলাদেশ একটা এক্সপোর্ট ডেস্টিনেশন, আজকে যদি আপনি ইন্ডিয়ার দিকে দেখেন, দে হ্যাভ আ হিউজ আইটি লোকাল মার্কেট, তাদের ই কমার্স সেক্টর ইজ বুমিং, তাদের ইভেন তাদের ছোট ছোট যারা কর্পোরেট আছে, ছোট ছোট কোম্পানিজ আছে, তারাও আইটি ইউজ করে, দে আর আইটি ফ্রেন্ডলি। আইটি শুধু যে বিজনেস টু বিজনেস তা না, বিজনেস টু কনজিউমার, কনজিউমার টু কনজিউমার, প্রত্যেকটা অ্যাসপেক্টে আইটি ইজ ইনভলভ। আমরাও আশা করবো যে বাংলাদেশের গভর্নমেন্ট এবং অন্যান্য স্টেক হোল্ডার সবাই এটাকে হোলিস্টিক অ্যাপ্রোচে দেখবে, মানে যে আপনি যে পয়েন্টগুলো বলেছেন এগুলো অ্যাড্রেস হলে নিশ্চয়ই আইটি খাত অনেক এগিয়ে যাবে। আমরা খুব ভালো পয়েন্ট আপনি রেজ করছিলেন, আমরা আরও সময় পেলে ভালো হতো। তবে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে ৭১-এ আসার জন্য বা ৭১-এর দর্শকদের সাথে এই মূল্যবান ভিউজ শেয়ার করার জন্য ৭১-এর পক্ষ থেকে ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ এবং আপনার দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম নাভিদুল হকের সাথে। তিনি বেসিসের পরিচালক এবং তার নিজের কোম্পানি টেকনোভিস্তা ও বোর্ডিং বিস্তার পরিচালক। তিনি যে বিষয়গুলো বললেন নাভিদুল হক, যে বা আইটি সেক্টরের ইন্টিগ্রেশন ইস্যুস, ফিলোসফি অ্যান্ড মেনি আদার ইস্যুস, যেটা হয়তো আমরা সাধারণভাবে আলোচনায় আসে না, কিন্তু এগুলো খুব এসেনশিয়াল হয়ে হচ্ছে এই সেক্টরের সাস্টেনেবল গ্রোথের জন্য। আমরা আশা করবো যে সরকার এবং অন্যান্য স্টেক হোল্ডার এই ব্যাপারগুলোকে অবশ্যই অ্যাড্রেস করবেন দ্রুত, কারণ একটা টেকসই খাত যাতে গড়ে ওঠে। তো এ নিয়ে আজকে আমাদেরকে এখনই বিদায় নিতে হচ্ছে। আবার দেখা হবে নতুন কোনো অতিথি, নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।